ঢিল মারলো থেটা 0 কোণে, থেটা কোণে ঢিল মারলো। যখন ঢিল মারলো তখন ওই বান্দরটা এখান থেকে ডাল ভেঙে পড়ে গেল, এখান থেকে এসে পড়ে গেল। ঠিক আছে, পড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার ওই ঢিলটা বানরের গায়ে লাগবে কিনা। বোঝা গেল কি? লাগবে। এখন আমাদের বানরটা বানরটা তোমার আহ, ধরো মনে করলাম লাগবে, মনে করলাম লাগবে, লাগার সম্ভাবনা আছে। কখন লাগবে? বানরটা মনে করো এই সাইডে আছে, যে হাইটে আছে বানরটা সেটা হচ্ছে তোমার এই সাইডে আছে, বড় এই সাইড, এটা হাইটে আছে। বানরটা যখন ঢিল যেহেতু মারলাম, এখান থেকে ঢিলটা যাবে যেহেতু আমরা প্রাস প্যারাবোলিক পথে যাবে, সে কিন্তু আমি যদিও বানর বরাবর মারছি কিন্তু সে তো প্রাস যেহেতু, তাহলে এইভাবে বেঁকে যাবে, বেঁকে আসবে। আর বানরও তো আমি গুলি করার সাথে সাথে বানরটা ডাল ভেঙে পড়ে গেছে, বানরটা নিচে পড়তে থাকবে। কারণ ওই একই টাইম যত টাইমে এখান থেকে এখানে গেল, সেই টাইমে বানরটা যদি এখানে এসে পড়ে, তাহলে বানরটা এখানে আসলো, মনে করো আমি বললাম বানরটা এখানে এসে পড়লো হচ্ছে তোমার H2 ডিস্টেন্স, এটা হচ্ছে H2। বানরটা কিন্তু ফ্রি ফল, পরন্ত বস্তুর মতো পড়ে যাচ্ছে, ডাল ভেঙে পড়ছে যেহেতু পরন্ত বস্তুর মতো পড়ে যাচ্ছে H2। আর আমার যে H1, H1 মানে আমি যে প্রাসটা মারলাম, প্রাসের জন্য যে হাইটটা এই বিন্দুতে হবে, এই সংঘর্ষ পয়েন্ট হচ্ছে পি, এই পয়েন্ট হচ্ছে সংঘর্ষ, তাই না? এটা মনে করলাম ওয়াই। ওয়াই ওয়াই মানে কত? ওয়াই মানে আমরা এটুক ধরলাম হচ্ছে H2, H1। তাহলে সংঘর্ষ কখন লাগবে, মানে বানরটা গুলি লাগবে কখন? যদি H সমান কত হয়, H1 + H2 হয়, তাহলেই তো গুলিটা লাগবে, তাছাড়া কি লাগবে? এটুক বোঝো নাকি, তাই দেখো। বুঝছো কি? জি স্যার। যদি এইচটা, এই যে H1, H1 এর চেয়ে H2 বড় হয় তাহলে লাগবে। যদি এরকম হয় H2 > H1 তাহলে কি লাগবে? লাগবে। আচ্ছা লাগবে। কেন লাগবে? স্যার, কারণ হচ্ছে ওই দুইটার যোগফল 8 হওয়া লাগবে। মানে হ্যাঁ, না একটা না, একটা কারণ কি, কারণ হচ্ছে তোমার লাগবে না, কারণ ওই টাইমে গুলি তো আমার এইখানে এসে পৌঁছলো, কিন্তু H1 এর চেয়ে বড়। H1 তো ঠিকই থাকবে, H2 মানে কি, বানর নিচে চলে গেছে অলরেডি, নিচে পড়ে গেছে। বোঝো নাই? H2 বেশি মানে কি, বানরটা H1 এর চেয়ে নিচে নেমে গেছে কিন্তু গুলি তো পি পয়েন্টেই আসলো। H1 তো ঠিকই আছে, তাহলে কি লাগবে? না, লাগবে না। আবার যদি H1 > H2 হয় তাহলে কি হবে, তা কি লাগবে? গুলি এইখানে যখন H2 এত এর চেয়ে H1 এর চেয়ে H2টা ছোট, H2টা ছোট হয়ে গেছে, এই তার স্যার মানে দুইটা মিলে এই হলেই তো হয় দুটো। বানরটা তখন এই ক্ষেত্রে বানরটা উপরে থাকবে, লাগবে না। আর এই ক্ষেত্রে বানরটা এই পয়েন্টের নিচে নেমে গেছে। শুধুমাত্র লাগবে কখন? এই জন্য লাগবে, শুধুমাত্র এই কেসের লাগবে, তাছাড়া অন্য দুই কেসে লাগবে না। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন অঙ্ক করো বানরের জন্য। তাহলে আমাদের ইয়েটা কত? বীজের গুণে মারলাম, এটুকু আমাদের মনে করো এক্স দূরত্ব, এটুকু হচ্ছে এক্স দূরত্ব।
যেহেতু এই বরাবর এক্স তার ওয়াই মানে তো আমরা এই সমান ধরছি, তাহলে আমাদের বানরের জন্য কত, বানর মিস্টার বানর, মিস্টার মাংকি, বানর জন্য বানরটা কি মুক্তভাবে পড়তেছে না, ফ্রি ফল, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য বানরের H2 সমান কত হবে, বানরের H2 কত বলো তো? হাফ জিটি স্কয়ার। হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, টি টাইমে ধরে নিলাম যে লাগবে। আর ওই গুলির জন্য কত, গুলি, গুলির জন্য কত H1 মানে ওয়াই, তাই তো? H1 কত বলো, T0 সাইন থিটা, এটা জিরো দেই, V0 সাইন থিটা 0 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে নাকি? ওই যে উপর নিচে ওই ঘটনা, গুলির জন্য এটা। এখন দেখো এখানে একটা কাজ করি আমরা, এটা যেহেতু আমরা বলছি যে কন্ডিশন আমার এইটা, তাহলে এই দুটো যোগ করো, ওই দুটো যোগ করো, যোগ করলে কি হয়, H1 প্লাস H2 সমান হয়, এই যে এটা এটা কেটে গেল, যোগ করতেছি দুটো ইকুয়েশন, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো কত আমার, V0 সাইন থিটা 0 টি, এটা থাকলো। এখন V0 সাইন থিটা 0, টি এর মানটা আমাদের বের করা দরকার, টি এর মানটা কত এটা আমাদের জানি না, টি এর মান বের করা দরকার। তাহলে টি এর মান বের করা যাবে না, টি এর মান বের করা যাবে, এই যে এক্স থেকে বের করো টি এর মান, এক্স মানে কত, ভি এক্স জিরো সমান হচ্ছে ভি কস জিরো কস থিটা জিরো থেটা জিরো টি। ইন্টু টি, যেহেতু এক্স অক্ষ বরাবর এক্স জিরো, তাহলে এখানে আর হবে না, তাহলে সুতরাং টি ইকাল টু কত, এক্স বাই ভি নট কস থিটা নট, এই মানটা বসাই দাও, এখানে বসাই দাও এই মানটা, এক্স বাই ভি নট কস থিটা নট, ভি নট কেটে গেল, সাইন বাই কস মানে ট্যান, দ্যাট ইজ এক্স বাই, ও এক্স ট্যান থিটা নট, এক্স ট্যান থিটা নট, এক্স ট্যান থিটা নট, ট্যান থিটা নটের মান এবার বাই করা লাগবে, দেখো তাহলে ট্যান থিটা নটের মানটা বের করা যাবে, এখান থেকে আমরা বের করতে পারি, দেখো এখান থেকে ট্যান থিটা নট মানে কত, ভূমি বাই অতিভুজ, মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত, লম্ব বাই ভূমি স্যার। লম্ব এখানে কত হবে, এইচ, কারণ আমি তো এই এক্স বরাবর বড়, মারছিলাম, এইচ তাই না? এক্স হুম। তাহলে জি স্যার। এইচ বাই এক্স, এইচ বাই এক্স, তাহলে এইচ ইকাল টু এইচ বাই এক্স, তাহলে ট্যান থিটা মানে কত, কত এইচ বাই এক্স, ওই যেটা বসাই দাও এখানে, তাহলে এটা সমান হচ্ছে এক্স ইন্টু এইচ বাই এক্স, এক্স এক্স কেটে গেল, কত থাকলো এইচ, পাওয়া গেল, তার মানে কি, তার মানে লাগতেছে, তার মানে দেখো এখানে ঘটনাটা কেমন হচ্ছে, যে এই ধরনের কেসে সব সময় বানরে লাগবেই, মানে বানর বরাবর তুমি যদি গুলি করো, বানরটা যদি সাথে সাথে ধপাস করে পড়ে যায়, মানে ধপাস করে পড়ে যাওয়া মানে বানর না, বানর বা অন্য কোনো কিছু যদি এইভাবে ফ্রি ফল হয় একই সাথে, তাহলে তারা গিয়ে লাগবেই, বুঝছো? আর এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে যে তোমার যদি এরকম হয় যে এখানে এক্স এর মান ওয়াই এর মান পাওয়া গেল, এই যে H1 এর মান পাওয়া গেল নেগেটিভ, নেগেটিভ পাওয়া যাওয়া মানে কি, নিচে এই যে নিচে যায় সে মিলবে, বুঝো নাই, নিচে নেগেটিভ মানে নিচে, তার মানে সেক্ষেত্রেও লাগতে পারে, যদি এখানে ভূমি থেকে গর্ত থাকে তাহলে লাগতে পারে,
তো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক সময় থাকে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বানর দিয়ে বুঝাইছে, কিন্তু এই কেসটা তুমি খেয়াল করবে যে কেসটা আসলে কেমন। সাথে সাথে পড়ে যাচ্ছে গুলি করার সাথে সাথে, ওই ফ্রি ফল, সংঘর্ষ হবে কিনা। তো এই অঙ্কটা খুব করে রাখো। এখন তুমি একটা ভ্যালু সেট করে অঙ্কটা করে দেখতে পারো কি অবস্থা। স্যার এটা অন্যভাবে ক্যালকুলেশন করা যায় না? অর্থাৎ হ্যাঁ, করা যায়। পাল্লা থেকে, হ্যাঁ মানে পাল্লা হিসাব করে আর কি। হুম, করা যায়, সমস্যা নাই। পাল্লা হ্যাঁ, পাল্লা যদি হিসাব করে y1 y2, এর জন্য y1 বাই করো, এর জন্য y2 বাই করে দেখো এক হয় কিনা। বুঝো নাই? বানরের স্যার জন্য আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বানরের জন্য হচ্ছে নামতে কত সময় লাগবে, বা বানরটা পড়তে কত সময় লাগবে, আর গুলিটা যাইতে কত সময় লাগবে? না, তুমি প্রথমে বের করবে গুলি যাইতে কত সময় লাগবে ওই পয়েন্টে, এবং ওই পয়েন্টে ওয়াই বের করবা। ঠিক আছে? তাহলে সময়টা আমার বের জি হলো, ওই সময়ে বানর কত দূর আসলো, ফ্রি ফল দিয়ে ক্যালকুলেশন করবা। ঠিক আছে? আর দুইটা যদি এক হয়ে যায় তাহলে বলবা হ্যাঁ সংঘর্ষ লাগবে। না স্যার, সেটাই বলছিলাম যে পাল্লা যদি হচ্ছে না হয়, মানে না হুম যায় গুলি ওই বানরের কাছে, সেই জন্য বললাম যে পাল্লা থেকে আগে টিটা বের করে নিবো যে কত দূর আর কি যায়। হুম, হ্যাঁ সেটাও করা যায়। ওই তো এখান থেকে তুমি আমি তো ওইটাই ওইটাই করছি, কিন্তু এখানে আমরা একটু যে H1 H2 এটাতে বুঝাইছি তিনটা কেস। এই যে এক্স ইকুয়াল টু এটা ঠিক করছি না, টি বের করছি না, এখান থেকে টি তো বের করেই নিছি। তাহলে ওই টি টাইমে তোমার ওই টি নিয়ে গিয়ে যে এর ভিতরে দিবা বসায়, এই যে H1 না H2 এর ভিতর টি বসাই দিবা, এই যে H2 এখন টি বসাই দিবা। আর এই টি এর জন্য H1 এটাও পাওয়া যাচ্ছে। এই যে তিনটা সূত্র দিয়ে অঙ্ক হবে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হুম। তো এইগুলো করো। আর প্রাসের দেখো, প্রাসের যে মোটামুটি যা কিছু আছে সবই করা হয়েছে, বরং আরো অ্যাডভান্স লেভেলের কিছু করা হয়েছে। তো যেগুলো করতেছি এগুলো মোটামুটি যদি বুঝতে পারো, জানতে পারো ভালোভাবে, এটা সমস্যা তো থাকার কথা না প্রাসে। আর এমসিকিউ এর কি খবর? এমসিকিউ কি হচ্ছে? এমসিকিউ 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 পড়া লাগবে কিন্তু। আর যাদের মেডিকেলে পড়ার শখ আছে তাদের এমসিকিউ তো খুঁটি 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 নাড়ি পড়া লাগবে। মানে যেদিন যে টপিকস আলোচনা করা হয় সেই টপিকসটার যা কিছু আছে, যা কিছু আছে আমরা আলোচনা করি, আমরা তো রিডিং করে আলোচনা করতে পারি না। যে একটা বই ধরে রিডিং করলাম, তারপরে ওখানে কি বলছে সেন্টেন্স, এভাবে তো আর আমাদের আলোচনা করা যায় না। তো ওই টপিকসে যতটুকু করানো হয়, ওই টপিকসে যা কিছু আছে সেটা কিন্তু তোমার করে ফেলানো দরকার। এখন ওই টপিকসটা কিভাবে পড়বো স্যার, এত এই টপিকস কিভাবে পড়া যায়? ফিজিক্সের টপিকস গুলো তোমার বোঝাই যাচ্ছে যে একটা টপিক যখন আমরা করি তখন কিন্তু এর প্রথমে দেখবা যে সংজ্ঞা থাকে, মানে ধারণা কি, দুই চারটা সংজ্ঞা থাকে। ওই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে বুঝতে হয়। সংজ্ঞা ভালোভাবে বোঝা মানে কি? সংজ্ঞা ভালোভাবে বোঝা মানে হচ্ছে সংজ্ঞাটা তুমি পড়বা, সাথে সাথে চিত্র থাকলে সেটা বোঝার চেষ্টা করবা। অথবা তুমি মনে মনে ভাববা একটা এক্সাম্পল, আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেই হ্যাঁ, সেই এক্সাম্পল গুলো নিয়ে মনে মনে ভাববা যে তার সাথে মিল আছে কিনা। দেখবা যে হ্যাঁ সংজ্ঞার সাথে মিল আছে। ওই দুই চারটা এক্সাম্পল ভাববা, তাহলে দেখবা যে সংজ্ঞাগুলো ভুলতেছো না, বাস্তবের সাথে মিল রেখে। তারপরে এর ভিতরে যে একক গুলো আছে, বা যে শর্তগুলো আছে, বা তোমার যে বৈশিষ্ট্যগুলো আছে ওই ঘটনার, সেগুলো তোমাকে জানতে হবে। ওই সংজ্ঞা পড়ার সময় এগুলো দেখবো ওর ভিতরে সব আছে। কোনো কোনো বইতে শর্ত বৈশিষ্ট্য এভাবে দেওয়া আছে, কিন্তু কোনো কোনো বইতে আবার দেওয়া নাই, ম্যাক্সিমাম বইতে দেওয়া নাই। সংজ্ঞা একটা বোল্ড লেটার দিয়ে ছাপা দিয়ে, বোল্ড লেটার দিয়ে বলে দিয়েই তারপরে তোমার ওই বিভিন্ন ধরনের কথা বলছে, ওর ভিতরে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য হাবি জাবি আছে ওই সম্পর্কে, একক আছে। ওটা ভালো করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই জিনিসটুকু তুমি যদি না বোঝো বাদ বাকি জিনিস বুঝবা না। তারপরে সমীকরণ সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, সমীকরণ বা ঘটনা ব্যাপার আছে, কোনো ঘটনা সেটা সমীকরণের মাধ্যমে প্রকাশ। তাহলে ওই ঘটনাটা কি, যে একটা বস্তু তোমার এভাবে, আমি প্রাসের ক্ষেত্রে মারলাম, মারে তারপরে সে তোমার
বীজরোপণে মারলাম, প্যারাবোলিক পথ গেল, এই যে সমীকরণ প্রতিপাদনটা বা এই ঘটনাটা কেমন, কিভাবে মারলাম, এই সংক্রান্ত যা কিছু ঘটনা আছে এই ঘটনাটা তোমার জানতে হবে। জানে ওই ইকুয়েশনটা তুমি এক প্রতিপাদন, যেহেতু তোমাদের মুখস্থ আসে না, প্রতিপাদনটা বুঝতে হবে, ক্যালকুলেশনটা কিভাবে করছে এটা বোঝা লাগবে। তারপরে দেখবে একটা মূল ইকুয়েশন আসছে, মূল ইকুয়েশন, তাহলে তুমি মূল ইকুয়েশনটা তখন কিন্তু খেয়াল থাকবে যদি তুমি ঘটনাটা বুঝতে পারো। তারপরে এই ইকুয়েশন প্রতিপাদন করার পর দেখবে ইকুয়েশনের ভিতরে অনেক বিষয় আছে, সিদ্ধান্তগুলো কি হবে, তারপরে যেরকম প্লাসের ক্ষেত্রে এখানে জি কেন নিচের দিকে কাজ করতেছে, এক্স মানে এক্স ত্বরণের এক্স এক্স উপাংশ জিরো কেন, এ ওয়াই এর মান মাইনাস জি কেন, এই বিষয়গুলো যুক্তি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এগুলো শুধু আমি একটার ক্ষেত্রে বলতেছি না, মানে সব ক্ষেত্রে এরকম। তাহলে দেখবো ওই টপিক সম্বন্ধে তোমার যখন এ টু জেড একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এই টপিকটা এরকম, কোনো সমস্যা নেই, তখন তোমার এমসিকিউ আর থাকার কথা না। আর অঙ্ক তো ছোট ছোট অঙ্কগুলো আছে ওগুলো তো জানোই, তখন আর এমসিকিউ ঠেকার কথা না। এই জন্য আমি বলতেছি যে যখন তুমি যে টপিকসটা পড়বা ওর যাবতীয় যা কিছু আছে সব করে ফেলবা সাথে সাথে, তাহলে আর ওই চ্যাপ্টারে ওই জন্য সমস্যা হওয়ার কথা না। আর এমসিকিউ তোমার দেখবা ওই ওই চ্যাপ্টারের ওই টপিকসটা পড়ে ফেলে তোমার বইয়ের পাশে অঙ্কগুলো, এমসিকিউ অনেক এমসিকিউ দেওয়া আছে বইয়ের পাশে, এগুলোর যে এমসিকিউ গুলো আছে বইয়ের পাশে ওগুলো ভালো করে বুঝে বুঝে করবা। আর বিভিন্ন ওই যে বইয়ের পিছনে, আবার অনেক বইয়ের পিছনে দেখবা দেওয়া আছে, সেলিতেও আছে, যে ওই বিভিন্ন ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশনে ভর্তি পরীক্ষায় কি টাইপের কোশ্চেন হয়, এমসিকিউ গুলো বা ইঞ্জিনিয়ারিং এ কি হয় সবগুলো দেওয়া আছে, এগুলো করো। তার মানে তোমার এই কাজটা রেগুলার করা লাগবে, রেগুলার হতে হবে তোমার নিজের স্বার্থে। তুমি যদি মনে করো না আমাকে এইভাবে বা এই ভালো কোনো জায়গায় যাইতে হবে, সেভাবে তোমাকে এখন থেকে প্রিপারেশন থাকতে হবে। সেটা করো, এর পরের দিন আর প্রাসের যা কিছু আছে ওগুলো করতে থাকো, সমস্যা হলে অবশ্যই বলবা। আর বইয়ের অঙ্ক টঙ্ক কি করতেছো তোমরা নাকি? হুম, বইয়ের অঙ্ক টঙ্ক কিন্তু করা লাগবে, অঙ্ক টঙ্ক সব করা লাগবে ওগুলো, তো ওগুলো অঙ্ক টঙ্ক করো। আর বিশেষ করে যে যা আমি যা করাচ্ছি এগুলো আলাদা খাতা থাকবে, আমি কিন্তু রেগুলারই বলতেছি আলাদা খাতা থাকবে। খাতা না থাকে পরে যায়, যেগুলো আমি করাচ্ছি সবকিছু নোটে নাই, ওটা খাতায় থাকবে, ওইটাই থাকবে, ওটা দেখবো পরে গিয়ে তোমার খুব কাজে দেবে, যখন তুমি রিভিশন দিতে যাবে বা কোনো কিছু করতে যাবে দেখবে যে ভিতরে আছে। এরপরে আমরা এই ডাইনামিক্সেরই যে আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি সম্পর্কিত বিষয় আছে, ওখানে সামান্য কিছু আছে আর কি, ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করবো, দ্বিমাত্রিক গতি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আচ্ছা স্যার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।